বিজেপি যদি কোনোদিন ক্ষমতায় আসে, বাংলায় কথা বলবার অপরাধে বলবে এটা বাংলাদেশের রাষ্ট্রভাষা, সেডিশনের মামলা হবে। বাংলার যে চরিত্র, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি, তা রক্ষা করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে। এ লড়াই যিনি হাত শক্ত করার কথা বললেন, ভাঙলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসেবে মানছে, অভিষেকবাবুকে অভিষেকবাবুর সংস্পর্শে পুরো এড়িয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো অভিষেকবাবুর পরামর্শ চলে। আচ্ছা, আমি তো আমার যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছি। আমরা অনুরোধ করব মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরামর্শদাতার ভূমিকায় থাকার জন্য। লাউড এন্ড ক্লিয়ার, পরিষ্কার বাংলায় বলেছি। বিধানসভায় দু টুকরো তৃণমূল, ৫৮ জন বিধায়কের বিদ্রোহ। বর্ষিয়ান শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এক সময় উনি এসএফআই করতেন, আমি করতাম ছাত্র পরিষদ সিপি। তখন ছাত্র পরিষদ আর এসএফআই এর লড়াই মূলত সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়। উনি বরাবরই ভালো বক্তব্য রাখতে পারতেন, খুব ভালোভাবে পরিচিতি যদি বলো তাহলে 2016 সালে আমি যখন কংগ্রেস এবং বামফ্রন্টের যৌথ প্রার্থী হলাম রাজবিহারী বিধানসভায়, উনি আমার অনেকগুলো মিটিং করেছিলেন, করেননি যে তা নয়। তখন উনি প্রচারে এসেছিলেন এবং উনি খুব ভালো মিটিংই করেছিলেন। তারপরে আমরা দেখলাম উনি তৃণমূলে চলে গেলেন, তৃণমূলের শ্রমিক সংগঠনের উনি নেতা হয়ে উঠলেন হঠাৎ করে। তারপরে একাধিক জায়গায় ওনার তৃণমূলে যাওয়া হয়। তৃণমূলে গেলে যেই তৃণমূল করুক না কেন তাকে চুরিচামারি করতেই হবে, তা নাহলে তৃণমূলে মার্কিং পাবে না, আর ক্যামাক স্ট্রিটের জুতো পালিশ করতে হবে। তো এইসব কর্মকাণ্ডের ভেতরে তো ওনাকে দেখলাম থাকতে, যেটা আমার মনে হয়েছে ওনার মতন রাজনৈতিক ব্যক্তিত্ব থাকা উচিত ছিল না। এক কথায় ছিল না, কথাটা আমি ব্যবহার করছি। কেন, একটা পলিটিক্যাল ক্লাস বলে একটা ব্যাপার থাকে, যারা ছাত্র রাজনীতি করে, যুব রাজনীতি যারা খেটে ওঠে, আমার মনে হয় না তাদেরকে সারেন্ডার করে দেওয়া উচিত এত তাড়াতাড়ি। কিছু তেমন হয়নি সারেন্ডার করার। উনি তৃণমূলের কাজে জোড়া ফুলের ঝান্ডা তলায় পদ্ম ফুল আঁকা সারেন্ডার হয়ে গেলেন। আমার মনে হচ্ছিল যে এখানে হয়তো আর একটা একনাথ শিন্ডে হবে। এখন শিন্ডে তো এখানে নেই, শিন্ডের টাইটেলটা বদল করে ব্যানার্জি হতে পারে, সেটা হয়তো আমরা বুঝতে পেরেছিলাম। এই জন্যে আমার ওয়ালে লেখা আছে পরিষ্কার করে, টাইম ডেটটা দেখে নিও, একনাথ ব্যানার্জি, আমি আর কিছু লিখিনি। আর সেটাই যে পশ্চিমবঙ্গে হয়েছে, এটা একটা কোইন্সিডেন্স বলতে পারো, কিন্তু হয়েছে। আমরা এটা দেখেছি, গণতন্ত্রকে হত্যা করার নতুন মাধ্যম হচ্ছে এই প্রকারের রাজনীতি, যেটা হয়েছে, যেটা দুর্ভাগ্যজনক। এবং আমরা মনে করি যে এই একনাথ ব্যানার্জি ফর্মুলা, এটা বিধানসভায় চলছে, রমরমিয়ে চলছে, এবং এটা স্নেহধন্য মডেল। কারুর মাথায় ছাদ এবং হাত দুটোই আছে। দক্ষিণ কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম, বড় হওয়া যাদবপুরে। সাউথ পয়েন্ট স্কুলের প্রাক্তনী, আশুতোষ কলেজ থেকে ইংরেজিতে স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর। রেকর্ড সময় থেকেছেন এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক, 34 বছরের রাজ্যসভার সাংসদ। সংসদে প্রশ্ন করেছেন 823টি, অংশ নিয়েছেন 275টি বিতর্কে, উপস্থিতির হার 77%। 2014 থেকে 2017 সাল পর্যন্ত বহিষ্কারের আগে ঋতব্রত কথা বলতেন কৃষক, কাজ, শিক্ষা, সরকারি প্রতিষ্ঠান এবং কেন্দ্রের বঞ্চনা নিয়ে। এটাই ছিল সিপিএমের লাইন। দল বদলের পর 2024 সালে তৃণমূলের হয়ে ফের একবার রাজ্যসভায়। বিজেপির হাত ধরে গিয়ে বিরোধী দলনেতা হয়েছেন, ব্যাকডোর দিয়ে বিরোধী দলনেতা হয়েছেন। আর যদি বিরোধী দলনেতা সত্যি কাজের কাজে হতে পারতেন, তাহলে হকার উচ্ছেদ ইত্যাদি নিয়ে তো রাস্তায় নেমে পড়তে পারতেনই। এই যে 60 না 65 না 62 যারা সব গেছেন, সবাই হচ্ছে নিজেদের নামে সিবিআইতে, সিআইডিতে যা যা সব ফাইল আছে, সেই ফাইলে যাতে আরও ধুলো পড়ে, ফাইলের গিট যাতে আর না খোলে, এই ব্যবস্থা করতেই গেছেন। যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তোমারও লিডার ছিলেন, সেই সময়কার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই সময়কার ঋত বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কতটা ফারাক দেখতে পাবো? কোনো ফারাক নেই, একই আছে। কেন এটা কেন বলছি? ফারাক নেই একেবারেই। এই ফারাকের কোনো প্রশ্ন তো নেই, কারণ দল থেকে এক্সপেল হয়েছিলেন যে অভিযোগ ইত্যাদির কারণে, তাতে বোঝা যায় ফারাক থাকার বিষয় নেই। এবং সেই অবস্থায় যে কারণে এক্সপেল হয়েছিলেন, সেই কারণ সত্ত্বেও তাকে তৃণমূলে নেওয়া, এবং সেই কারণ থাকা সত্ত্বেও সেই ফাইলের এখন কী অবস্থা তাও আমরা জানি না, তাও আবার বিজেপির সাথে তার যোগাযোগ ইত্যাদি মেনটেন করা, এটা তো বোঝাই যায় যে শুধু সুযোগ সন্ধানের জন্য তিনি এটা করেছেন।
এবং আসলে আগামী 5 বছর বিজেপির কথায় জো হুজুর বলার ছাড়া এই যে 60 না 65 ব্লক কি না কি সব তারা আর কিছু করতে পারবেন না। গণতন্ত্র যতদিন বাঁচবে ভারতবর্ষে, পশ্চিমবাংলায়, পৃথিবীতে, আর যেন এরকম দৃষ্টান্ত তৈরি না হয় যে সরকার পক্ষের হাত ধরে সরকার পক্ষের অঙ্গুলি হেলনে কাউকে বিরোধী দলনেতা নির্বাচিত হচ্ছে, বিরোধী ব্লক নির্বাচিত হতে হচ্ছে। একটা দল জানিই না সেই দলে কতগুলো লোক ঢুকে পড়লো, তারা বললো যে আর ওই কি কলমের নিব ইত্যাদি এই সিম্বল চাই না, ওটাতেও জোড়া ফুল চাই না চাই, এটা নিয়ে ঝামেলা লেগে গেল। এইটা গণতন্ত্রের পক্ষে খুবই খারাপ দিন, খুবই খারাপ সিগনাল। এই খারাপ সিগন্যাল যারা করলেন তাদের তো উচিত ছিল, যদি তারা এতই বিবেকের প্রতিধ্বনি এখন হয়েছেন, তারা সব শুদ্ধ ছেড়ে ছুড়ে দিয়ে রিজাইন করে দিয়ে আবার ওখানে ভোট হোক, আবার জিতে আসুন, তাহলে তো বোঝা যাবে যে কত ধানে কত চাল। 2018 তৃণমূল কংগ্রেসে যোগ। প্রথমে আদিবাসী উন্নয়ন কমিটির কনভেনর এবং পরে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। 2024 রাজ্যসভা থেকে জহর সরকারের পদত্যাগ। সংসদে তৃণমূলের সেই শূন্যস্থান পূরণ করেন ঋতব্রত। 2026 বিধানসভা নির্বাচনে প্রার্থী। উলুবেড়িয়া পূর্ব থেকে জয়ী হয়ে বিধায়ক এবং বিদ্রোহী হয়ে রাজ্যের বিরোধী দলনেতা। হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকে বাঁচতে দেবেন না, একটাকে বাঁচতে দেবেন না। এই কলেজের থেকেই পড়াশোনা করেছে, এই কলেজের প্রাক্তনী, এখন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং আপনার সঙ্গে তার পূর্বসূত্রেও পরিচয় রয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক জীবনে তার যখন ছাত্র তিনি ছিলেন, আপনি তার সিনিয়র ছিলেন, কীরকম দেখেছেন? ছাত্র হিসেবে আমি বলবো যে ও মেধাবী ছাত্র এই কারণেই, না হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি পড়তে পারতো না। ইংরেজি অনার্সে পরও মাস্টার ডিগ্রি করেছে ইংরেজি নিয়ে। তো ছাত্র তো ভালো ছিল, না হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কী করে সুযোগ পাবে? এক। দুই হচ্ছে ওকে তো অনেক ছোট অবস্থায় দেখেছি, মানে আমরাও বয়সটা তখন কমই। ও এমনি, ও তো বাগ্মিতা নিয়ে কোনো সন্দেহ নেই, অসাধারণ বলে। ওর একটা প্লাস পয়েন্ট হচ্ছে ও না যেটা বিশ্বাস করে সেটা খুব জোরের সঙ্গে বলে, এবং কোনো বিষয়ে ওই ভণ্ডামি নেই, একদম ক্রিস্টাল ক্লিয়ার, জলের মতো স্বচ্ছ। সেটা কিছু ভুলও যেটা ও যদি ও মনে করে সেটাও খুব জোরের সঙ্গে বলে। মানে এই যে গুণটা আমি ওকে ছাত্র অবস্থায় দেখেছি, মানে ও যে কোনো আলোচনা বা যখন ও বক্তব্য রাখতো, ওর বক্তব্য আমি শুনেওছি অনেক ছাত্র অবস্থাতেই। তো তখন মনে হয়েছে যে এ কিছু একটা করবে, এবং পরে ওকে মর্যাদা দিয়েছে, যে রাজনীতি ও করতো সেখানে ও মর্যাদা পেয়েছে। আমার সঙ্গে ও কলকাতা বিশ্ববিদ্যালয়েই ওর আলাপ, এবং ও যেহেতু আশুতোষ কলেজের স্টুডেন্ট ছিল, আমি আশুতোষ কলেজে জয়েন করার পরও ওর সঙ্গে দেখা হয়েছে আমার। বরাবরই খুব আন্তরিক ছিল। এখনও ও মানে ওর সঙ্গে দেখা হলে ও নিশ্চয়ই সেটা মনে রাখে। আমার সঙ্গে কখনো ওর কোনো হয় না ছাত্র অবস্থায় নানান মতপার্থক্য ইত্যাদি, এরকম আমার কিছু মনে পড়ে না যে ওর সঙ্গে কিছু ঝগড়াঝাটি অশান্তি আমার সরাসরি হয়েছে, কিছুই না। একটা স্নেহের সম্পর্ক, যেহেতু আমি ওর থেকে সিনিয়র ছিলাম, সেই সম্পর্কটা ও বরাবরই বজায় রেখেছে, এবং আমাকে যথোপযুক্ত মানে সম্মান প্রদর্শনও করেছে। কখনো আমি ওর দ্বারা কোনোদিনও কখনো অসম্মানিত হইনি। ও যে বক্তব্যগুলো পার্লামেন্টে রেখেছে, যে কটা সুযোগ হয়েছে, যদি কেউ দেখে ওর বক্তব্য পরিবেশনা, বিষয় উপস্থাপনা, তাতে ওর বড় শত্রুও ওকে স্যালুট করবে। ওর যে পাণ্ডিত্য আছে, ওর যে বলবার ভঙ্গি, সেটা শত্রুরাও হার মানবে, ওর যদি শত্রু কেউ থেকে থাকে। তো যার যে গুণ, সেটা তো প্রকাশ্যে একজন বাঙালি হিসেবে বলা উচিত। আমার মনে হয় ওর মধ্যে একটা স্পার্ক আছে। ওর যে মেধা পাণ্ডিত্য আছে, তাতে ও ঠিক ওর ফিল্ডে, ওর যে ফিল্ড বেছে নিয়েছে, তাতে ও প্রতিষ্ঠা পাবে, আমার বিশ্বাস, এটা আমার মনে হয়।